জয় বাংলা। Election officials say the Awami League overwhelmingly dominated the first parliamentary election here in 7 years. এর ভিতর সংখ্যাগরিষ্ঠরাই হলো দরিদ্র মানুষ, নির্মমিত মানুষ। তারা ভোট দিয়ে আসবে তাদের বিপরীত শ্রেণীর কাউকে, যেই শ্রেণীর মানুষ তাদের প্রতারণাই করেছে 55 বছর ধরে। আমি ভোট দিয়েছি, আমার মনে হয় 8-10 বার দিচ্ছি। এরা তো মুখে কয় একটা করে আর একটা। মানুষ জনগণ ভোট দিচ্ছে ঠিকই, একজন সরকার বানাচ্ছে ঠিকই, কিন্তু সরকার আপনার সঠিকভাবে মনে করেন দেশ পরিচালনা করলে না, আমার কোনো সরকারই আমার কিছু দেয় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ডকুমেন্টারিটি রাজনৈতিক ব্যক্তি ও নীতি নির্ধারকদের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। থামুন, শুনতে পাচ্ছেন? জি, আপনাকেই বলছি। অভ্যুত্থানের সময় থেকে একটা কথা নিশ্চয়ই শুনেছেন, রিক্সা চালকের সন্তানও একদিন প্রধানমন্ত্রী হবে। একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমার প্রশ্ন, কিভাবে হবে? মানে প্রসেসটা কি বলতে পারেন? 20 জুলাই 2025 প্রথম আলোতে প্রকাশিত একটা রিপোর্টে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের, কিন্তু কোটা আন্দোলন তো মধ্যবিত্তের। তাতেও কিন্তু 16 থেকে 24 একটা 8 বছরের একটা বিকাশ আছে। সেই 8 বছরের কোনো এজেন্ডা কিন্তু মানে যে কোনো বিচারেই কোনো শ্রমিক পক্ষীয় এজেন্ডা নয়, কারণ তারও তো 2 বছর আগে এটা রানা প্লাজা শ্রমিক নিগ্রহের যে ভয়াবহতা, তাতে তো আপনার রানা প্লাজা বা তাজরিনের ঘটনাগুলো স্মারক হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত চিন্তিত হয় নাই, দুঃখ পায় নাই, টিভিতে খুলে খবর দেখে নাই, তাসলিমা আক্তারের ফটো দেখে নাই, বাসা থেকে 2-4 জন কর্মী গিয়ে আপনার স্বেচ্ছাসেবীর কাজ করে নেই। এটা আমার বক্তব্য না, যা তারা করেছেন সেটা এড়িয়ে যাওয়ার কিছু নেই, কিন্তু আমি বলতে চাইলাম যে বাংলাদেশের মধ্যবিত্ত রাজনৈতিক কল্পনাতে শ্রমিকদের অবস্থিতি হিস্টোরিক্যালি এমন কিছু গুরুত্বপূর্ণ গত 1-1.5 দশকে দেখতে পাচ্ছি না। তাহলে তারা কেন গেলেন? আমি জানি আপনি ভাবছেন, আমি মধ্যবিত্ত, আমি মেট্রোতে চড়ি, রিক্সাতেও চড়ি, কিন্তু যেদিন আমার উপর হামলা করেছিল সরকারি বাহিনী, সেদিন আমাকে বয়ে হাসপাতালে নিয়েছিলেন এক রিক্সাওয়ালা মামা। সেখানে তিনি তার হকের ভাড়া চাইলেন। মামা ভাড়াটা? তখন আমার সতীর্থরা প্রশ্ন তুলেছিল তার মানবিকতা নিয়ে। আমি জানি না তার পাওনাটা আদৌ দেওয়া হয়েছিল কিনা। কিছু দায়বদ্ধতা এবং আত্মদহন থেকে অভ্যুত্থানের এতদিন পর আমার কিছু প্রশ্ন আছে। আমি জানতে চাই কি তাদের ভূমিকা, কি তাদের ভবিতব্য। 24 সালের আগস্টের পর কি এমন ঘটেছিল যাতে করে আপনার এই লোকজন জড়ো হচ্ছে? কিছুক্ষণের জন্য তাদের মনে হয়েছিল যে নতুন মানে যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানে সম্ভবত আমাদের দাবিগুলোর গুরুত্ব তৈরি হবে, আমাদের দুরবস্থার একটা লিপি তৈরি হবে, রেকর্ডেড হবে। তো এই যে আপনার আগস্ট সেপ্টেম্বরে হলো এবং অক্টোবর নভেম্বর আস্তে আস্তে এরা জড়ো হয় না। এটা জড়ো হয় না এই কারণে না, আমি মনে করি না যে সার্জিস আলম সাহেব এবং হাসনাত সাহেব বকাবকি করে দিয়েছে স্বৈরাচারিত্ব শুরু বলে। এই কারণে জড়ো হন না আমি মনে করি যে প্রথম 2 মাসে তারা বুঝে গেছেন নতুন বন্দোবস্তে তাদের কোনো হিস্সা নাই। হিস্সা? কিসের হিস্সা? শ্রমজীবীদের কথা কি কেউ আদৌ মনে রাখে? আগস্টের সময় যখন আঞ্চলিক কৃষি কর্মী যখন আহত হলো, তখন এদের সাদা কিন্তু আমি দিয়েছি, মারা গেছে এই যে শিক্ষা রয়েছে, তারা ঘর থেকে যা বড় বান্না তাদেরকে জল্লা সেবাটা বাঁচিয়ে সেবাটা বাঁচিয়ে মরম দোল্লা, তারপরে আবার তান্ত করে এখন তো বলবে যদি মনে থাকতো তাহলে আমরা তো পাইতো এখন মনে নাই। আমি মালিবাগ চৌধুরীপাড়া ছিলাম গাড়ি নিয়ে, আবুল হোটেলের পাশেই অনেক গোলাগুলি হয়েছে। অনেক গোলাগুলি হওয়ার পরে দিয়েই আমার পাশে অন্য এক ড্রাইভার মারাও গেছে, কিন্তু আমার এখানে প্লাস্টিকের বুলেট পড়ছে আমার এই পায়ে। এই সরকারে তো গরিবের ভুলে না, কার কাছে বলবো তো? কেউ তো গরিবের দিকে তাকায় না। গরিব মানুষের কথা কেটা রাখে? পথে গাছে পয়রা মরে হয়েছে, কেটা দেখে কন? এই যে কামলা রয়েছে আস্তে মরে থাকলে তো কেউ জানবো না। পৃথিবীর মূল ইতিহাস যদি দেখেন, তখন সেখানে রাজাদের কথা,
রাজাদের হচ্ছে রাজাদের কোন যুদ্ধে জিতছে, কে জিতছে, কিভাবে জিতছে সেই আলাপ, তাই না? তারপরে হচ্ছে আপনি যদি বিশ্বযুদ্ধের আলাপ দেখেন, বিশ্বযুদ্ধে কি আলাপ, কোনো ইয়ের আলাপ নেই। সাধারণ মানুষের কথা তো কখনো এই ইতিহাস মনে রাখে না, কেউ কখনো জানতেও চায় না। দামটা সবচেয়ে বেশি দিয়েছে তারাই যাদের নাম ইতিহাসে লেখা থাকে না। জুলাই গণঅভ্যুত্থানে কেউ কেউ কোনো স্বার্থের হিসাব না করেই রাস্তায় নেমে পড়েছিলেন। ওইসব আন্দোলন করার জন্যই নামছে, প্যাডের দায় নামি নাই। দেশে নামার উচিত এটা মনে হইলো, এটা মনে করি যে ছাত্র সামান্য, আমারও তো একটা ছেলে আছে স্কুলে পড়ালেখা করবে, হ্যাগো উপরে গুলি চালাইতে আছে, এইটা দেখে আর কি জিদ্দে নামছে, ওই জিদ্দে আর কি দৌড়ে রাস্তায় নামছে। কেউ কেউ আবার অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতাকে নিয়ম বলেই মেনে নিয়েছেন। হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধের সময়, রায়তের সময়, তখন আমার বাবা কিন্তু মানে নিয়ে যায় আমার বাবার ভারতে, ওই হিন্দুস্তান পাকিস্তান রায়তের সময়। তখন আর আমি বাবার রাজি ছিল, তখন আমিও দাউড়ে আসছিলাম যে কে বলবো আমার বাবার দেখি। সে যুদ্ধ করছি, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছি। তারপরে আপনার রুশিয়ার অনেক কষ্ট পাইছি। তারপরে আসলে গণঅভ্যুত্থানে আন্দোলন করছি, একবার ঠকাইছে একবার জিতাইছে, এইভাবেই রাষ্ট্রের নিয়ম। পারি যেরকম এরপর শুকারের পর ধরে, ওই পর সেটা এরপর ধরে, এরকম সবারই নিয়ম আছে। কেউ কেউ আবার বলছেন আগেই ভালো ছিলাম, কারণ আগের সরকার তো অনেক উন্নয়ন করেছিল। উন্নয়ন বলতে যেরকম মেট্রো রেল, তারপর পদ্মা সেতু, তারপর পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, এই মামার মতো আপনাদের কাছেও কি উন্নয়নের সংজ্ঞা একই? বড় বড় দালান বানালেই কি সমাজ পাল্টে যাবে? Is that the very basic thing which leads to social change and progress is ultimately individual freedom. But individual freedom, of course, is also conditional on certain social opportunities being available, political opportunities, economic opportunities. And my claim is that the freedoms of different kinds complement each other. উন্নয়ন মানে মামা আমাদের কাছে গরিব মানুষ ডাল ভাত খায় পয়সা থাকবো, রাস্তাঘাটে মানুষের কাজ কাম থাকবো, মিল কারখানা চলবে, কিছুই তো চলে না। আমাদের দেশে মিল কারখানা, শিল্প কারপাট বন্ধ হয়ে গেছে, বিশ্বাস করে। তাহলে এইটাই তো যে রিক্সা চালান লাগতেছে। আব্দুল পাট মিলটা খোলা থাকতো, তাহলে রিক্সা চালাইতাম? চলে না, কিন্তু তাদের চালিয়ে যেতে হয়। ভাবুন তো, 144 ধারা, রাস্তায় নামলেই প্রাণ হারানো হয়। আপনার বাসায় ভাত থাকলেই আপনার সিদ্ধান্তের স্বাধীনতা থাকে। আপনি রাজপথে নামতে পারেন নিজের চেতনা থেকে, কিন্তু রাজপথেই যাদের রুটি রুজি। পরিস্থিতি তো খারাপ ছিল মামা, ছাত্রদের উপরে আন্দোলনের খুব তোড়জোড় চলছে মামা, আমরা দেখছি তো। আমরাও তো রিক্সা চালাতে পারি নাই, মায়ের দর খাওয়ার ভয়ে এই যে ঠেলাটি নিতে আমরা তো গাড়ি থেকে চলে গেছি। ঢাকার রিকশাওয়ালারা ঢাকার কোনো সংঘর্ষে সবচেয়ে অরক্ষিত। তারা টাকার কথা চিন্তা করলো, তারা রিকশার মায়াতে দুপুরে ভাত পর্যন্ত পারত। জীবিকাতে নির্ভর করতে হইব, আমি যদি না চালাইতে পারি তাহলে তো আমার ফ্যামিলি চলবো না, এই তাগিদের নাম তো হইব, কিচ্ছু করার নাই। যখন প্রতিদিন যেহেতু তার কাজ করতে হয়, প্রতিদিনের জন্য যেহেতু তাকে যুদ্ধ করতে হয়, তো সে এই যে আন্দোলনগুলো হয় তখন সে প্রতিদিনের যুদ্ধে নেমে যায়। প্রতিদিন তার যে প্রতিদিনকার যুদ্ধ, সে যুদ্ধে নেমে যায়, সেটাও তার আরেকটা যুদ্ধ। সেই যুদ্ধে সে জিতবে না হারবে সেটা তার মনে থাকে না, মাথায় থাকে না, সে নেমে যায়। এবং সে এই অন্য অনেক কিছু যে হচ্ছে তার ভাগ দেওয়া হয় না, তাকে ভুলে যাওয়া হয়, এসব কিছু মনে রাখে না বলেই সে নামে, এবং সে নামে বলেই হচ্ছে যারা পয়সাওয়ালা তারা ক্ষমতায় যেতে পারে। আমাদের রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন সংগ্রাম করে তখন দরিদ্র মানুষকে সঙ্গে নেয়, তাদের ডাকে, তাদের পরিবর্তনের কথা বলে, পরিবর্তনের প্রলোভন দেখায়। কিন্তু যখন তারা ক্ষমতায় যায় তারা তাদের সেই প্রতিশ্রুতিগুলো ভুলে যায়। যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, কথাটা আমরা শুনেছি, দেখেওছি। যারা সংগ্রাম করে তাদেরকেই ক্ষমতায় যেতে দেওয়া হয় না। আমরা বলি রিক্সা চালকেরা সংসদে গেলে ইতিহাস বদলে যাবে, কিন্তু নিম্নবিত্তের কোনো প্রতিনিধিকে কি সংসদে কখনো দেখেছেন? না, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক কাঠামো, নির্বাচনী ব্যবস্থা এগুলা নিম্নবিত্ত মানুষকে ধারণ করে না, বরং তাদেরকে বাধাগ্রস্ত করে এগুলায় প্রবেশ করতে। এবং আপনি যে এনসিপির কথা বললেন, আমি বলবো এনসিপিও সেই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না, এখন আর করতে দেখিনি। যদি করতো তাহলে যেই অভ্যুত্থানটা বৈষম্য বিরোধী অভ্যুত্থান এবং
তারা নিজেরা যে অভ্যুত্থানের প্রধান এজেন্সি দাবি করে নিজেদের, তাদের মনোনয়নে তো আমি যাদের কথা একটু আগে বললাম, দলিত, নারী, সংখ্যালঘু, শ্রমিক, কৃষকরাই প্রাধান্য পাওয়ার কথা। তারা এক পর্যায়ে একজন রিক্সা চালক সুজন মিয়াকে মনোনয়ন দিল, পরে আবার সেটা বাতিল করে দিল, বাদ দিল। এটা তো চরম একটা প্রতারণা করা হলো, মানে আমি বলবো রসিকতা করা হলো, খুব নির্মম রসিকতা এটা। এই রিক্সা চালক সুজনকে যে ইয়ে করা, নমিনেশন দেওয়া, মনোনয়ন দেওয়া, এইটাকে আমি মানে একজন রিক্সা চালক রাজনীতি করে সংসদে আসছেন সেটা এক জিনিস, কিন্তু একটা রিক্সা চালক একটা গিমিকের জন্য, নাম দেখানোর জন্য একটা চালককে নমিনেশন দিয়ে দেওয়া, সেইটা আলাদা জিনিস। নির্মবিত্ত মানুষের পক্ষেও নির্বাচনে দাঁড়ানোরও সুযোগ রাখা হয়। একদিকে রাজনৈতিক দলের কাঠামো, আরেকদিকে নির্বাচনী ব্যবস্থা, এই দুটো এমনভাবে তৈরি করে রাখা হয়েছে যাতে সেখানে দরিদ্র মানুষের কোনো অ্যাক্সেসই না থাকে, অর্থাৎ রাজনীতিতে প্রবেশাধিকারই না। এবং আবার দেখবেন রাজনীতিটা এমনভাবে সাজানো, মূলত আইডেন্টিটি পলিটিক্স চলছে রাজনীতিতে, কিন্তু রাজনীতিটা উৎপাদন সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, মজুরি, এগুলা কোনো প্রধান বিষয়। প্রধান বিষয় হয়ে আছে কি মেয়েরা ওড়না পরবে কি পরবে না, তারপরে মানে সাংস্কৃতিক নানা বিষয়, খেলাধুলা চলবে কি চলবে না, গান বাজানো যাবে কি যাবে না, এইসব বিষয়ে বিবাদ হচ্ছে। অর্থাৎ জনগণকে এইভাবে বিভক্ত করে রাখা হয় এবং নিম্নবিত্ত মানুষ এগুলাই নিয়ে মাতিয়ে রাখা হয় এদেরকে। এই ফাঁকি নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনে পার্লামেন্ট হয়ে পড়বে দণ্ডাঢ্যদের একটা ক্লাব। তাহলে তারা নিজেরাই কেন নিজেদের আওয়াজ তুলতে পারছে না? তারা কেন চিৎকার করে বলতে পারছে না আমারও কিছু বলার আছে? বাংলাদেশে গত বহুদিন মেট্রোপলিসে শ্রমিকদের কোনো উল্লেখযোগ্য মানে লক্ষণযোগ্য আর কি কোনো সংগঠনই নেই। তো ওই অর্থে বলতে, এবং আমরা রেফারও করছি এমন ধরনের শ্রমিকদের, ধরুন রিক্সা চালক, ধরুন ব্যাটারি রিক্সা চালক, ধরুন সড়ক মজুর, ধরুন সিটি কর্পোরেশনের ব্যানারে থাকা ক্লিনার্স, মানে মানে পরিচ্ছন্নতা কর্মী, ওরা বলেন যেহেতু ভাষাটা, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী বলতে আমরা রাস্তায় ঝাড়ুটুকু বুঝি। মাটির নিচে যে আপনার গুয়ের স্রোতের যারা কাজ করছেন, বুঝতে পারছি, মানে আপনি এখানে কাজ করছেন, আজকে দবির করছেন নাকি কালকে কবির করছেন, ছাদ থেকে দবির মারা পড়লেন নাকি নগের নাও মারা পড়লেন, এটারই তো কোনো আপনার দেখভাল করবার কোনো বন্দোবস্ত নেই, একদম বুর্জ অর্থে। তার মানে আমরা কিন্তু নগরে সেই সকল শ্রমিকদের কথা বলছি, তাদের শুধু সংগঠন নেই তাই নয়, তাদের অদৃশ্যমানতা প্রায় আপনার অবিশ্বাস্য পর্যায়ে। তাহলে কিভাবে তাদের ভাগ্যের পরিবর্তন হবে? মজুরি নির্ধারণে যে আপনার স্ট্রাকচারাল অসততা আছে, যে অসততা আমাদের শ্রেণীও অংশ নেয়, আমাদের শ্রেণী অংশ নেয় খুব ছোট ছোট খুচরা জায়গাতে। বলতে থাকি এই 40 টাকা ভাড়া, ন্যায্য ভাড়া তুমি চাও কেন 50 টাকা? আপনি তো জানেন শ্রম মজুরিতে কোনো ন্যায্যতার প্রসঙ্গ নাই, এটা একটা মিউচুয়াল কন্ট্রাক্ট মাত্র। ন্যায্যতা তো এখানে প্রসঙ্গ না, ন্যায্যতা তো কোনো দামই হয় না এটার। তো কিন্তু এই যে আমরা মিউচুয়াল প্রসঙ্গটা নির্ধারণের সময় যে সতত প্রতিবারই শ্রমিকদের নিম্ন মজুরি নির্ধারণ করাটা এটা একটা রাজনৈতিক দলগুলোর এবং আপনার মতো কেরানিদের সকলেরই একই আগ্রহ। এইটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল জায়গা যেখানে হাত দিতে হবে। যদি একটা প্রসঙ্গ বলি, তাহলে এই শ্রম মজুরির একেবারেই ড্রাস্টিক্যাল, র্যাডিক্যাল, আমূল পরিবর্তন ছাড়া পরের আলাপই সম্ভব। শ্রমিকদের 16, 18, 22 ঘন্টা পর্যন্ত জেগে থাকার রুটিন আমি জানি। এটা কি কোনো মানুষের জীবন? আপনি অন্য কিছু বাদ দেন, এবং মানুষ যদি কোনো আমাদের মধ্যবিত্ত যদি আলাপ করেও, তাহলে বড় জোর কি নিয়ে আলাপ করে জানেন? ওরে বাপরে বাপ, এরকম বিশ্রাম ছাড়া রাস্তায় আসছে তো অ্যাক্সিডেন্ট করবে, তার মানে প্রথমেই সে নিজের সিকিউরিটি নিয়ে চিন্তিত। আচ্ছা, ওই লোকটা যন্ত্র চলে কীভাবে? যে 14, 15, 16 ঘন্টা পরিবহন শ্রমের কাজ করছেন রেস্ট না নিয়ে, প্রথমত আমাদের কিন্তু প্রধান চিন্তাটা তার অ্যাক্সিডেন্ট করবে। আমি শুধু বলবার চেষ্টা করলাম যে তার শুধু ন্যূনতম বেতন না, যাতে একেবারে ডিফাইন্ড অবকাশ, আর এই অবকাশে গিয়ে তো সে জুয়া খেলতে যাবে না, জুয়া খেলার টাকাই পায় কই তার কাছে। আচ্ছা, সিনেমা দেখতেও যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিচেন কী বলে আপনার KFC মুরগি খাওয়ারও তার সম্ভাবনা কম। অবকাশটা তার বিশ্রামের জন্য, তার সংসারে সময় দেওয়ার জন্য জরুরি। আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি, তার একটু বাচ্চার সাথে বসে থাকার জন্য জরুরি। তাহলে এই বেতন এবং অবকাশের প্যাকেজের একটা ন্যূনতম কল্যাণমূলক বন্দোবস্ত, এটা কোনো বামপন্থাই না কিন্তু যে ভুল করা যাবে, এটা ছাড়া পরের কোনো আলাপগুলো বাকওয়াস হতে পারে। কারণ
আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন, আপনি যে বাড়তি লাভগুলো পাচ্ছেন, সে লাভগুলো কিন্তু ওই গরিব মানুষের লাভ। সে মানুষের ভাগ্য থেকে কেটে এসে আপনার কাছে আসতেছে। তার ফলে যে তার যে ভাগ্যের মানে তার যে অংশটা আপনি নিছেন, আপনি ভোগ করতেছেন, আপনি হচ্ছে সেই অংশটা নিয়ে আপনি হচ্ছে আয়েশ করতেছেন, তারটুকু ফেরত দিবেন কবে? কেউ লিখতে পারে না, কেউ ফলো করতে পারে না, কেউ পড়তে পারে না, কিন্তু তাদের কথাগুলি আপনার কাছে পৌঁছাতে হবে। অনেক পাগলের ভিতরে আছে, পাগলে বক বক করে, কিন্তু না তুই খারাপ শুনেছে অনেক বড় বড় কথা আসে তার ভিতরে। একজন কৃষক খেত ফিরাতে আছে, কিন্তু আর সাথে সাথে গান গাইতে আছে, ওই তার কাছে কিন্তু ব্রেনের ভান্ডার আছে, তার কাছে জ্ঞানের ভান্ডার আছে, তার কাছে গেলে কিছু কথা আসতে পারে না। কথা বন্ধু কেন? তাদের কোনো প্রতিনিধি নেই। প্রক্রিয়াটাও বেশ দীর্ঘ, আর রাজনীতিতে মধ্যস্বত্বভোগীরাই সব নিয়ন্ত্রণে রাখছে। তাই তাদের কথাগুলো ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে। দাবি ম্লান হয়ে আসে, শুধু অপেক্ষা রয়ে যায়। প্রশ্ন এখন তাদের নয়, বরং আমাদের। আমরা কি এই নতুন বাংলাদেশে তাদের গল্পগুলো শুনতে প্রস্তুত?